Roll number 1, 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5, Present, sir. 6, 7, 8, 9, 10, Yes, sir. Roll 10. 11, Present, sir. Roll 11. 12, 13, Yes, sir. Present, sir. Sir, 12 present. 12 present, 13 present, 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 19, Yes, sir. Roll 19. 20, Yes, sir. Roll 20. 21, Yes, sir. 21, sir. 22, Yes, sir. 22. 23, Roll 18, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 25. 28, Sir, 27, 27 बोलेंगे. 28, Sir, 27 present. 28, 29, Sir, 29. Yes, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, 3, 33, Yes, sir. 34, Yes, sir. 5, 6, Yes, sir. 36. 37, 37, 38, Present, sir. 39, Yes, sir. 39, sir. 40, Yes, sir. Sir, 40. Yes, sir. 41. 2, Yes, sir. 42. 44, 45, Yes, sir. 45. 46, Yes, sir. Sir, 46. 7, Present, sir. 47. 48, 49, Yes, sir. 49. 50, Yes, sir. 15 batch, 22, 15 batch, 17, Yes, sir. 17 present, sir. batch, 29, 12 batch, 19. Yes, sir. What Sir, does roll it 9. say? Sir, roll 9. Sir, roll 6. Roll 9. স্যার রোল 1 ইন্টারনেটে ভীষণ প্রবলেম করছিল, দুইবার ডিসকানেক্টেড হয়ে গেছি। রোল 1 স্যার। Roll 1. Sir, roll স্যার 6. রোল 18। Roll 6. Roll 9. Sir, Roll roll 35. 35. 39. 35, sir. 5. 35. 35. স্যার রোল 18। 18. জি স্যার। Okay. Recording in progress.
আমরা নাইট্রেটিং করছিলাম। নাইট্রেটিং গত ক্লাসে আমরা পড়েছিলাম। জি স্যার, এই পর্যন্ত। হ্যাঁ, জি স্যার। স্লাইড দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখা যায়। জি স্যার, এখন দেখতে পাচ্ছি। সমস্যা হচ্ছিল। আমরা নাইট রাইডিং করছিলাম। নাইট রাইডিং এ বলা হয়েছিল কয়েকটা ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে যে নাইট রাইডিং সাধারণত রিলেটিভলি লো টেম্পারেচারে করা হয়, কারণ নাইট্রোজেনের সলিবিলিটি ইন আয়রন দেখা গেছে যে রিলেটিভলি লো টেম্পারেচারে বেটার সলিবিলিটি, এই জন্য কম টেম্পারেচারে করা হয় একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি যত টেম্পারেচার কমে যায় তত তার ডিফিউসিভিটিও কমে যায়। তো সেই জন্য নাইট রাইডিং সাধারণত সেই সমস্ত অ্যালয় গুলোকে করা হয় যে অ্যালয়ের ভিতরে নাইট্রাইড ফর্মিং এলিমেন্ট থাকে। আর যদি না থাকে তাহলে আমাদেরকে আগে থেকে এই সমস্ত অ্যালয় গুলো সিলেক্ট করতে হবে নাইট রাইডিং এর জন্য, যেটার নাম হচ্ছে নাইট্রো অ্যালয়। নাইট রাইডিং এর জন্য বিশেষভাবে উপযুক্ত অ্যালয়কে নাইট্রো অ্যালয় বলা হয়। এই নাইট রাইডিং করার জন্য উপযুক্ত যে অ্যালয়, তার ভিতরে এই যে ক্রোমিয়াম থাকা লাগে, মলিবডেনাম থাকতে হয়, অ্যালুমিনিয়াম থাকতে হয়, সিলিকন থাকতে হয়। এরা সবাই নাইট্রাইড তৈরি করার জন্য হেল্প করে। তো যাই হোক, আমাদের দুইটা ইম্পর্টেন্ট কনসিডারেশন চলে গেল। একটা হচ্ছে যে লো টেম্পারেচার সিলেকশন। ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য আমরা এমন অ্যালয়িং এলিমেন্ট সিলেক্ট করব যে অ্যালয় গুলো নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করার টেন্ডেন্সি অনেক অনেক হাই, তাহলে রেট অফ রিঅ্যাকশন বেড়ে যাবে। ডিফিউসিভিটি কম থাকার কারণে যদি রেট অফ রিঅ্যাকশন একটু বাড়ে তাহলে আমাদের ওভারঅল সিনারিওটা কিছুটা চেঞ্জ হতে পারে। এই জন্য নাইট্রোজেন ফর্মিং এলিমেন্ট এই অ্যালয়ের ভিতরে আমরা রাখার চেষ্টা করব। এরপরে আসো কিভাবে নাইট রাইডিং করব। অনেক রকমের টেকনিক আছে, যেটা আমরা কার্বোরাইজিং এর চেয়ে ডিফারেন্ট কিছু না। সলিড স্টেট হইতে পারে, গ্যাস হইতে পারে, লিকুইড হইতে পারে, অনেকভাবে আমরা নাইট্রোজেন দিয়ে করতে পারি। তো এখানে একটা জিনিস দেখানো হচ্ছে গ্যাস নাইট রাইডিং, যেখানে অ্যামোনিয়া নেওয়া হয়। এটা আমরা কত ক্লাসে করেছিলাম, এগুলো দেখেছি। অ্যামোনিয়াকে হাই টেম্পারেচারে নিলে অ্যামোনিয়া ক্র্যাকিং হয়ে যায়, নাইট্রোজেন এবং হাইড্রোজেনে ট্রান্সফার হয়। নাইট্রোজেন হাইড্রোজেনে ট্রান্সফার হইলে হাইড্রোজেন সে গ্যাস হিসাবে বেরিয়ে চলে যায় অথবা ময়েশ্চার তৈরি করে, আর নাইট্রোজেনটা অ্যাটমিক নাইট্রোজেন হয়ে
আয়রনের ইন্টারস্টিশিয়াল পজিশনে ঢুকে গিয়ে নাইট্রাইট ফর্ম করে। এটা আমরা গত ক্লাসে পড়েছি। আরেকটা জিনিস আমাদের ক্যালভেরাইজিং এর সাথে ডিফারেন্ট, সেটা হচ্ছে যে যখন যে পর্যন্ত নাইট্রোজেনের লেয়ার তৈরি হয় সে পর্যন্ত কালারটা আয়রনের কালার না হয়ে একটু ডিফারেন্ট কালার হয়ে হোয়াইট কালার হয়ে এই লো কার্বন স্টিল, এই যে আমরা সারফেসের উপরে একটা হোয়াইট লেয়ার দিয়েছি, এটা হচ্ছে নাইট্রোজেনের লেয়ার, নাইট্রাইট তৈরি করেছে। একটা জিনিস দেখো, যদিও আমরা বলি যে লো টেম্পারেচার প্রসেস, ডিফিউশন ইজ ভেরি ভেরি লো, আসলে খুব একটা সমস্যা হয় না। কারণ কার্বোরাইজিং এ যেখানে মিলিমিটার রেঞ্জে আমার কেস ডেপথের দরকার হয়, সেখানে নাইট্রাইটিং এর কেস ডেপথের দরকার হয় মাইক্রন লেভেলে। দেখতেই পাচ্ছ কেস ডেপথের অবস্থা, এখানে 0.008 ইঞ্চ, ভেরি ভেরি লো লেভেলে, মানে ফ্র্যাকশন অফ মিলিমিটার। তার মানে এই জন্য বলা হচ্ছে এটা মাইক্রোমিটার লেভেলের থিকনেস বা ডেপথে হইলে আমাদের জন্য যথেষ্ট, কারণ নাইট্রাইট ইজ ভেরি হার্ড, ভেরি রেজিস্ট্যান্ট, তাহলে ক্ষয় কম হয়। যদি ক্ষয় কমই হয় তাহলে আমার বেশি ডেপথ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। এবার অন্য জিনিস পড়তেছি এখান থেকে পোস্ট। এখন আগে যতটুকু পড়েছি কারো সমস্যা আছে? এনিবডি? প্রবলেম নাই। পোস্ট অক্সিডেশন, এটা আবার কি জিনিস? নাইট্রাইডিং যে লেয়ার তৈরি হয় সেই লেয়ারটা সাধারণত তৈরি হয় আয়রন, নাইট্রোজেন এবং নাইট্রাইট ফর্মিং এলিমেন্টের সাথে। যে জায়গাতে নাইট্রাইটিং ফর্মিং এই এলিমেন্ট নাই, সেই জায়গায় সাধারণত নাইট্রাইট ফর্ম করে না। নাইট্রাইট ফর্ম না করে ওই জায়গাটা অ্যাজ ইট ইজ থেকে যায়। এখন যদি অ্যাজ ইট ইজ থেকে যায় তাহলে যে ঘটনাটা ঘটে সেটা রিটেনড অস্টেনাইটের মতোই সফট জোন থেকে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে শুধু সফট জোনই না, আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে অ্যালয় দিয়েছিলাম আমি ক্রোমিয়াম, মলিবডেনাম, অ্যালুমিনিয়াম, এরা কিন্তু নাইট্রোজেনের সাথে রিয়াকশন করে আয়রন, নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম মিলে নাইট্রাইট তৈরি করে ফেলেছে বা মলিবডেনাম নাইট্রাইট তৈরি করে ফেলেছে। সে কিন্তু আর আয়রনের ভিতরে বা স্টিলের ভিতরে সলিড সলিউশন হিসাবে নাই, যদিও থাকে তাহলে অনেক কমে গেছে। যদি কমে যায় আর না থাকে তাহলে সেই সমস্ত জায়গাগুলোই আমার করোশন রেজিস্ট্যান্স কমে গেছে। যদি করোশন রেজিস্ট্যান্স কমে যায় তাহলে নাইট্রাইট ঠিক আছে, ভেরি ভেরি হাই করোশন রেজিস্ট্যান্স, নো প্রবলেম, বাট তার আশেপাশে নাইট্রাইটের যে স্পট গুলো, যে জোন গুলো, তার আশেপাশে যদি নন নাইট্রাইটিং জোন থেকে যায়, নাইট্রাইটের জোন থেকে যায়, সেই জোনগুলোতে আয়রন গুলো করোশন রেজিস্ট্যান্স ঘটাবে, করোশন ঘটাবে। করোশন যদি ঘটিয়ে ফেলে তাহলে এটা ডিসকালার হয়ে যাবে, খারাপ দেখা যাবে, ক্ষয়ও বেশি তাড়াতাড়ি হবে, ফ্রিকশন বেশি হবে, লটস অফ প্রবলেম। এই জন্যে যে কাজটা করা হয়, এই নাইট্রাইডের যে পার্টটা, সেই পার্টটাকে অক্সিডেশন ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি অক্সিডাইজ করা হয়। পোস্ট অক্সিডেশন, যেহেতু
আফটার নাইট্রাইটিং করা হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে পোস্ট অক্সিডেশন। পোস্ট অক্সিডেশন ঘটানো হয়, এবং এই অক্সিডেশনটা তোমরা জানো আয়রনের অনেক রকমের অক্সাইড আছে। একটা হচ্ছে ট্রুস্টাইট, একটা হচ্ছে ম্যাগনেটাইট, আর একটা হচ্ছে হেমাটাইট। হেমাটাইটটা সাধারণত লাল হয়ে থাকে, আর ম্যাগনেটিক যেটা এটা সাধারণত সিলভার কালারের হয়ে থাকে। আর যেটা আরেকটা বললাম উরস্টাইট অথবা ট্রুস্টাইট এইরকম একটা কিছু হবে, উস্টাইট এরকম একটা নাম, সেটা কিন্তু এফইও, এফইও জাস্ট এফইও, ভেরি ভেরি ব্ল্যাক। আয়রন বহুরূপী, আসলে সব জায়গায় সে বহুরূপী। এই তিনটার ভিতরে Fe3O4 এটা কিন্তু করোশন রেজিস্ট্যান্ট। Fe3O4 এটা হচ্ছে ম্যাগনেটিক অক্সাইড, এটা করোশন রেজিস্ট্যান্স বেটার। ফ্রি আয়রনের চেয়ে Fe3O4 এর করোশন রেজিস্ট্যান্স বেটার। এই জন্যে যে কন্ডিশনে আমাদের আয়রনটা হেমাটাইটে না যায়, FeO তে না যায়, না গিয়ে Fe3O4 হইতে পারে, সেই রকম একটা কন্ডিশন তৈরি করা হয়। সেই কন্ডিশন তৈরি করে আয়রন গুলোকে, সারফেস লেয়ারের আয়রনকে Fe3O4 এ ট্রান্সফার করা হয়। আগেই বলেছি মাইক্রোমিটার লেয়ারে, এটা নাইট্রাইটিং লেয়ারটা আসলে মাইক্রোমিটার লেয়ারে। তখন যেটা হয় আলটিমেটলি সেই সাদা, আর যে নাইট্রাইট লেয়ারটা যেটা সাদা ছিল সেই সাদা থাকে না। তোমরা জানো, তোমরা 343 তে পড়ার কথা, সেটা হচ্ছে এই যে অ্যালুমিনিয়ামের প্যাসিভেশন, হাই অ্যালুমিনিয়াম বলি আর কি। অ্যালুমিনিয়ামের সারফেসটাকে ইন্টেনশনালি অক্সিডাইজ করে যদি আমরা ফিলার ব্যবহার করি, আয়রনের অ্যালুমিনিয়ামের কালারও সিলভার, অ্যালুমিনিয়ামের অক্সাইডের কালারও সিলভার, কিন্তু আমরা কখনো দেখি লাল রঙের, মানে এই যে অ্যালুমিনিয়ামের এই অক্সিডাইজড অ্যালুমিনিয়াম, কখনো নীল দেখি, কখনো গোল্ডেন কালার, কখনো সিলভার কালার, ব্ল্যাক কালার, মেরুন কালার, বিভিন্ন রকমের কালার দেখি। এটা কিছুই না, একটা সিলার। অ্যালুমিনিয়ামকে যখন প্যাসিভেশন করানো হয় তখন অ্যালুমিনিয়ামের সারফেসের উপরে যে প্যাসিভ লেয়ার তৈরি হয়, সেই লেয়ারটা সাধারণত পোরাস। সে পোরাস লেয়ারের ভিতরে পিগমেন্ট ঢুকিয়ে দেওয়া হয়। যে পিগমেন্ট ঢুকানো হয় সেই পিগমেন্টের রংটা ধারণ করে হচ্ছে সারফেসে। এই জন্য প্যাসিভেটেড বা অ্যালুমিনিয়াম, অক্সিডাইজড অ্যালুমিনিয়াম কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ, কখনো সিলভার, কখনো গোল্ডেন হয়ে থাকে। আর আমরা এই নাইট্রাইটিং এ করার সময় যেহেতু আমরা ফিলিং করছি না, ফিলিং না করে আমরা এটাকে অক্সিডেশন ঘটাবো। আননাইট্রাইটেড যে আয়রন তাকে আমরা অক্সাইডে ট্রান্সফার করব, এবং সেই অক্সাইডেই ট্রান্সফার করবো যেটা আমাদের জন্য বেটার ইন টার্মস অফ করোশন রেজিস্ট্যান্স, কারণ সারফেসে করোশন হয়ে যাবে। তাহলে সেইটা যে অক্সাইডটা আমাদের করোশন রেজিস্ট্যান্সের জন্য হেল্প করে সেটা হচ্ছে Fe3O4। Fe3O4 বানানো হবে। এটা মিডিয়ার ভিতরে সরাসরি কোয়েন্স করা লাগবে হতে পারে, কখনো কখনো কোয়েন্স দেন অক্সিডাইজ। এটা কিন্তু আসলে গেম একটা, কোন প্রোডাক্টের জন্য কখন কি করা হবে এটা তুমি আর তোমার কাজে লাগবে। এই জন্য আমরা স্পেসিফিক কিছু বলবো না, শুধুমাত্র বলবো যে আমাদের পোস্ট অক্সিডেশনের দরকার হয়। এটা কোয়েন্স মিডিয়ার ভিতরে সরাসরি করা হয়, কোয়েন্স করে নিয়ে তারপরে আবার অক্সিডাইজ করা হয়, ফ্ল্যাশ অক্সিডেশন করানো হয়, তারপরে কোয়েন্স করে নিয়ে আবার রিহিট করা হয়। এটা কখন কি করব, কিসের জন্য করব, মানে আরো পরবর্তীতে প্রপার্টি রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। যেমন মনে করো হার্ডনেস, কোনো কোনো ক্ষেত্রে হার্ডনেস বেটার দরকার হয়, তার জন্য একরকমের, কোনো কোনো ক্ষেত্রে ফ্যাটিক প্রপার্টি বেটার
রিয়েক্টর দরকার হয়, তার জন্য এক রকমের এগুলো আসলে হিউজ একটা ব্যাপার স্যাপার। এগুলো আমরা এই 2-3টা লেকচার দিয়ে বা একটা লেকচার দিয়ে নাইট রাইডিং শেষ, এগুলো সম্ভব নয়। নাইট রাইডিং এর জন্য যদি 3টা 4টা 5টা সপ্তাহ ব্যয় করা যায়, তাহলে টোটাল ডিজাইন পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু আমাদের ওগুলো এই স্বল্প পরিসরে সম্ভব নয়। শুধুমাত্র যেটা বলবো যে আমাদের নাইট রাইডিং এর করার পরে বেটার সারফেস করোশন রেজিস্ট্যান্সের জন্য আমাদেরকে অবশ্যই পোস্ট অক্সিডেশন করতে হবে। আর সেই পোস্ট অক্সিডেশনের টার্গেট থাকবে অন্য কোনো আয়রনের অক্সাইড না, যাতে Fe3O4 হয়, কারণ আয়রনের যত রকমের অক্সাইডের ধরন আছে তার ভিতরে Fe3O4টা করোশন রেজিস্ট্যান্স বেটার। পোস্ট অক্সিডেশন তোমরা কতটুকু করব, কিভাবে করব, সেখানেও আর একটা বড় গেম আছে। তোমরা পিলিং বেড ওর্থ রেশিও 3:4:3 তে পড়ে আসার কথা, যে পিলিং বেড ওর্থ রেশিও এটা হচ্ছে ভলিউম অফ অক্সাইড অ্যান্ড ভলিউম অফ মেটালের রেশিও। এটাকে পিলিং বেড ওর্থ একজন সায়েন্টিস্ট, উনি প্রথমে এই সারফেস ইঞ্জিনিয়ারিং এর এই ব্যাপার স্যাপারগুলো বেশি ডিটেইল রিসার্চ করেছেন এবং নানানভাবে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে আমাদের সামনে অনেক ডেটা, অনেক ফিলোসফি, অনেক সায়েন্স এবং ম্যাথস দিয়ে গেছে। সেটা দিয়ে আজকে সারফেস ইঞ্জিনিয়ারিং এর এত ডেভেলপমেন্ট। যাই হোক, সেই পিলিং বেড ওর্থ রেশিওটা হচ্ছে ভলিউম অফ দ্য অক্সাইড, যে মেটালের অক্সাইড তৈরি করছি সেটা, প্লাস ভলিউম অফ মেটাল ইটসেলফ, এটাকে বলা হয় পিলিং বেড ওর্থ রেশিও। এই পিলিং বেড ওর্থ রেশিও দেখো, যদি আমরা Fe3O4 শুধু হয়, তাহলে দেখা গেছে পিলিং বেড ওর্থ রেশিও 2.10। Fe3O4 ও থাকবে, গামা আয়রন যেটা থাকবে সেই গামা আয়রনের সাথে নাইট্রোজেন মিলে আয়রন নাইট্রাইড ফর্মে যদি চলে যায়, তাহলে পিলিং বেড ওর্থ রেশিও কমে 1.8 হয়। এর সাথে এই ফর্মে যদি হয়, গামা ফর্মে হইতে পারে, ইটা ফর্মে হইতে পারে, ইটার আবার ধরন আছে আরেক রকমের, এই যে একটা এটা নাইট্রোজেন, ওইটা পার্সেন্টেজ অফ নাইট্রোজেন পার্সেন্টেজের উপর ভিত্তি করে সেই রেশিওটা আবার এদিক ওদিক চেঞ্জ হয়। এখন বলতে পারো যে চেঞ্জ, এই রেশিওর এত ইম্পর্টেন্স কেন? তোমরা পিলিং বেড ওর্থ রেশিওর ইম্পর্টেন্সটা পড়ে এসেছো। এটা পিলিং বেড ওর্থ রেশিও সে কন্ট্রোল করে যে অক্সাইড তৈরি হলো সারফেসের উপরে, সেই অক্সাইডের ভিতরে রেসিডুয়াল স্ট্রেসের ধরনটা সে কন্ট্রোল করে। যেমন বলা হচ্ছে, যদি পিলিং বেড ওর্থ রেশিও লেস দ্যান 1 হয়, তাহলে এটা সাধারণত পোরাস হয়ে যায়, পোরাস হয়। এবং পোরাস যদি হয়, তাহলে সে কখনোই প্রোটেক্টিভ হয় না, আনপ্রোটেক্টিভ হয়ে যায়। যেটা তোমরা খেয়াল করে থাকবা যে যাদের জানালায় স্টিলের রড দিয়ে বা বাঁশ দিয়ে গ্রিল তৈরি করা আছে এবং পেইন্টিং ঠিক মতো করা হয় না, প্রত্যেক বছরে পেইন্টিং করা হয় না, সেই সমস্ত জায়গায় দেখবা কাঠের ভিতরে বা মানে অথবা সিমেন্ট কনক্রিট প্লাস্টারের সাথে যে জায়গাগুলো আয়রন বা আয়রন বারের যে কন্টাক্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টে দেখবো করোশন হইতে 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 ওই জায়গাগুলো চিকন হয়ে গেছে। কেন চিকন হয়ে গেল? কারণ প্রোটেক্টিভ হয় নাই। যে এখন বলতে পারো যে স্যার প্রোটেক্টিভ হলো না, এই যে Fe3O4 না, রুম টেম্পারেচারে কখনো Fe3O4 তৈরি হয় না। একটু আগেই বলেছিলাম আয়রন অক্সাইডের ধরন নির্ভর করবে কোন টেম্পারেচারে আমি আয়রন অক্সাইড তৈরি করছি। 570 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি যদি আমরা অক্সাইড তৈরি করতে পারি, সেই অক্সাইডটা সাধারণত Fe3O4 হয়।
রুম টেম্পারেচার এবং রুম টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচারে যদি কোনো আয়রনের অক্সাইড তৈরি করি, সেই অক্সাইডটা সাধারণত হেমাটাইট হয়ে থাকে। Fe2O3 হেমাটাইট, রেড হেমাটাইট অনেক সময় বলা হয়, রেড হেমাটাইট, আবার কোনো কোনো সময় ব্রাউন হেমাটাইট বলা হয়। Fe2O3 যার সাথে ময়েশ্চার অ্যাবজর্ব হয়, ময়েশ্চার তার সাথে ক্রিস্টাল ওয়াটার হিসাবে থেকে যায়, তারপর বেসিস করে কখনো কখনো সেই ব্রাউন হেমাটাইট, কখনো কখনো রেড হেমাটাইট তৈরি হয়। এই যে অক্সাইড তৈরি হলো, দ্যাট অক্সাইড ইজ নট প্রোটেক্টিভ, এটা পোরাস হয়। এই জন্য প্রতিনিয়ত আয়রনের অক্সাইড জানালার গ্রিলের গোড়ায় হচ্ছে, আর সেটা ঝরঝর করে পড়ে যাচ্ছে, ফলে সে প্রোটেক্টিভ থাকতে পারছে না, ক্র্যাকিং হয়ে যাবে, টেনসাইল স্ট্রেস তৈরি হবে। এখন যদি আবার গ্রেটার দেন 1 হয়, গ্রেটার দেন 1, তখন এটা হবে কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে, প্যাসিভেশন সেখানে পসিবল, প্যাসিভেশন। প্যাসিভ লেয়ার তোমরা নাম শুনেছো, 343 তে পড়ার কথা সারফেস ইঞ্জিনিয়ারিং এ, প্যাসিভ লেয়ার যেটা প্রোটেক্টিভ লেয়ার। প্যাসিভেশন পসিবল বলা হচ্ছে যে যদি কখনো অক্সাইড লেয়ারের এই যে লেয়ারটা তৈরি হলো, সেই লেয়ারের যদি পিলিং বেড রেশিও গ্রেটার দ্যান 1 হয়, তাহলে সে আস্তে আস্তে কম্প্রেসিভ স্ট্রেসের দিকে যেতে থাকে, আর কম্প্রেসিভ স্ট্রেসের দিকে যাইতে থাকলে সে আস্তে আস্তে প্যাসিভ হয়ে যায়। কিন্তু যদি কিনা খুব বেশি হয়ে যায়, খুব বেশি তোমার এই পিলিং বেড রেশিওটা হয়ে যায়, তখন কম্প্রেসিভ স্ট্রেস এত বেশি হয়, সেলফ ক্র্যাকিং হয়। কম্প্রেসিভ স্ট্রেসের কারণেও কিন্তু মেটেরিয়াল ইল্ডিং হয়, টেনসাইল লোডিং এর কারণেও কিন্তু মেটেরিয়ালস ইল্ডিং হয়। তো কম্প্রেসিভ যখন স্ট্রেস অনেক বেড়ে যাবে, তখন সেই অ্যাডহারেন্ট, যে একটা হচ্ছে নন অ্যাডহারেন্ট আর একটা হচ্ছে অ্যাডহারেন্ট, অ্যাডহারেন্ট যে অক্সাইড তৈরি হবে, সেই অক্সাইডের ভিতরে নিজেদের ভিতরে এত বেশি স্ট্রেস ডেভেলপ হবে, ফলে সেলফ ক্র্যাকিং হয়ে যাবে। সেলফ ক্র্যাকিং হইলে বুঝতেই পারতেছো, মাইক্রো ক্র্যাক তৈরি হবে, সেই ক্র্যাকের ভিতর দিয়ে পেনিট্রেট করবে অক্সিজেন, ময়েশ্চার, ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এইসব জিনিসগুলো পেনিট্রেট করে আয়রনের, ফ্রেশ আয়রনের সাথে ফার্দার রিয়াকশন করে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করবে, এবং গ্রাজুয়ালি সে ওখান থেকে ঝরে ঝরে পড়ে যাবে, তাহলেও প্রোটেক্টিভ হবে না। তাহলে দেখা যাচ্ছে বলতেছে যে যদি লেস দ্যান 2 হয়, 2 এর নিচেই যদি হয় এবং 1 এর উপরে হয়, তাহলে এটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, এটা বেটার অ্যাডহেশন হয়। কম্প্রেসিভ অবশ্যই কম্প্রেসিভ হয়, বাট দ্যাট কম্প্রেসিভ স্ট্রেস ইজ নট সাফিসিয়েন্ট ফর সেলফ ক্র্যাকিং। সেলফ ক্র্যাকিং না হইলে সেখানে ফার্দার কন্টিনিউয়াস যে একটা করোশনের প্রসেস সেটা চলতে থাকবে না, বন্ধ হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে সে তখন যখনই বন্ধ হয়ে যায়, তখনই বলা হয় প্যাসিভেশন হয়ে গেছে, প্যাসিভ লেয়ার তৈরি হয়ে গেছে। কারো সমস্যা আছে? এনিবডি? তাহলে স্যার আমরা পিলিং বেরোয়ার সেটাকে আমরা সারফেস অ্যানালাইসিসের প্রসঙ্গে আমরা যে আনলাম, এর সিগনিফিকেন্সটা কি, নাইট রাইডিং এর রেসপেক্টে সিগনিফিকেন্সটা কি স্যার? বলো কি বলতেছো? মানে স্যার নাইট রাইডিং এর রেসপেক্টে এই Fe3O4 এর পিলিং বেরোয়ার রেশিও, এটার সাথে তাহলে সিগনিফিকেন্স কি? আমরা তো Fe3O4ই তৈরি করছি, সুতরাং এটা যদি 2 এর বেশি, তাহলে স্যার ক্র্যাক করেই যাবে। তাহলে স্যার নাইট রাইডিং এর সাথে, তাহলে কি আমরা নাইট রাইডিং এ Fe3O4 ছাড়া অন্য কোনো আয়রন অক্সাইড ফর্ম করতে হবে এরকম কিছু, বা আমরা কি আয়রনকে অক্সিডাইজ না করে আয়রনের নাইট্রাইটকে অক্সিডাইজ করবো, ব্যাপারটা কি এরকম কিছু করতে হবে? আবার বলো, ছোট করে বলো। এখন স্যার Fe3O4 এর যদি পিবিআর পিলিং বেরো রেশিও বেশি হয়, তাহলে কি স্যার আয়রনকে আমরা তার মানে অক্সিডাইজ করে সেভ করতে পারবো না Fe3O4?
নাইট্রাইটিং এ কি কোনো স্পেশাল চেঞ্জ হতে হবে এর জন্য? তুমি পড়তেছো নাইট্রাইটিং, এই জন্য। অন্য জায়গায় কি হবে না হবে সেটা তো আমরা পড়ছি না, আমরা পড়ছি নাইট্রাইটিং। নাইট্রাইটিং করলে কি সুবিধাটা হয় সেটা এখানে দেখতেই পারতেছো। নাইট্রোজেন ঢোকানোর সাথে সাথে পিলিং বেডটা আস্তে আস্তে কমে যায়, কমে গেলে আমাদের জন্য বেটার হয়। 2 এর নিচেই থাকলে বলা হচ্ছে ভালো। যদি শুধু নাইট্রোজেন না থাকে, শুধু যদি আয়রনের অক্সাইড থাকে, Fe3O4 থাকে, দ্যাট ইজ 2.1, যেটা গ্রেটার দ্যান 2, নট গুড। নাইট্রোজেন দিলেই আমাদের জন্য বেটার। আর নাইট্রোজেন যত বেশি পার্সেন্টেজে দিতে পারবা তত পিলিং বেডোজ রেশিওটা কমে যাইতে থাকবে। দেখতেই পারতো সেটা, এটা হচ্ছে 7.3% নাইট্রোজেন, এটা 11% নাইট্রোজেন, এটা 1.79, এটা 1.69। নাইট্রোজেন যদি তুমি আরেকটু বেশি ঢোকাইতে পারো তাহলে আরো কমে যাবে, সেটা কম্প্রেসিভই থাকবে। বাট নাইট্রোজেন যত বেশি ঢোকাবা তত করেশন রেজিস্ট্যান্স বেটার হবে, পিলিং এর বেডোজ রেশিও তোমার অ্যাকসেপ্টেবল রেঞ্জের ভিতর থাকবে। ঠিক আছে, ওকে স্যার। এবার আসো, আমরা বলছিলাম যে আমরা নাইট্রোজেন ঢুকাইতে পারি, সলিড স্টেটেও ঢুকাইতে পারি, গ্যাসিয়াস ফর্মে ঢুকাইতে পারি, যেটা আমরা গ্যাসিয়াস ফর্মে দেখে আসলাম। সরাসরি অ্যামোনিয়া গ্যাস দিয়ে দিতে পারি। এটা আরেকটা জিনিস, প্যাক কার্বোহাইড্রেট। প্যাক কার্বোহাইড্রেট প্যাক নাইট্রাইটিং আর প্যাক কার্বোহাইড্রেট একই জিনিস। সলিড স্টেটে আমার সোর্স ম্যাটেরিয়ালসটা রাখা, সলিড স্টেটে রাখবো, যদি রাখি তাহলে সেটা হয়ে যাবে প্যাক, বা প্যাক না বলে তুমি সলিড বলতে পারো। প্যাক বলা হয় কেন, প্যাকিং করা হয় তো একটা বক্সের ভিতরে, এই জন্য ওখান থেকে আসছে প্যাক। তুমি সলিড নাইট্রাইটিং বলতে পারো, নো প্রবলেম। সল্ট বাথ নাইট্রাইটিং যেমন কার্বোরাইজিং লিকুইড অবস্থায় করা যায়, লিকুইড স্টেটে করা যায়, নাইট্রাইটিং ও লিকুইড স্টেটে করা যায়। সেটা হচ্ছে সায়ানাইড বাদ দিতে হয়। সায়ানাইড সল্ট কিনতে পাওয়া যায়, সেই সায়ানাইড সল্টকে যদি আমরা মেল্ট করি, সেই মোল্টেন সল্টের ভিতরে যদি নাইট্রাইটিং যে অবজেক্টটাকে করবো সেখানে রেখে হিট করি, তাহলে ওটা নাইট্রাইটিং হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে সব সল্ট কিন্তু লো টেম্পারেচারে মেল্ট করে না, ফলে আমাদের এমন সল্ট ব্যবহার করতে হবে যে সল্ট গুলো টেম্পারেচার নট ভেরি হাই। যদি হাই হয়ে যায় তাহলে কি হবে, হাই হয়ে গেলে নাইট্রোজেনের সলিবিলিটি নাই, কমে যাবে, ফলে সেখানে কার্বন ঢুকে যাবে, কার্বোনাইজিং হয়ে যাবে। এরপরে আসতেছে প্লাজমা। হ্যাঁ, আমরা প্লাজমা কার্বোনাইজিং করেছি, একইভাবে প্লাজমা নাইট্রাইটিংও আছে। ভেরি ভেরি এক্সাইটিং, অত্যন্ত মানে দৃষ্টিনন্দন আর কি, খুব সুন্দর দেখতে। নাইট্রাইটিং যদি করো, আমাদের ফ্যাসিলিটিস ছিল, কেউ যেহেতু এটার উপর প্রজেক্ট করে না, আর এটা ব্যবহার না হইতে হইতে ভেরি হার্ড জব ছিল এই প্লাজমা নাইট্রাইটিং করা। আমাদের ছেলেরা যখনই কাজ থেকে বিমুখ হয়ে গেছে, তখনই হার্ড যে লেবারের যে সমস্ত প্রজেক্ট গুলো ছিল সব বন্ধ হয়ে গেছে। এই প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন প্রফেসর কার্নি। আমাদের যে ম্যাডাম আছেন প্রফেসর ফাহমিদা গুলশান, ওনার ফাদার কার্নি স্যার। সেই কার্নি স্যার এই প্লাজমা নাইট্রাইটিং এর জন্য প্রজেক্ট অফার করতেন শুধু উনি, আর অন্য কোনো টিচার করতেন না, কারণ স্যার ছিলেন ভেরি ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ভেরি হার্ড ওয়ার্কিং। কিন্তু পরবর্তীতে ছাত্র পাওয়া যাইতো না ওইসব কাজ করতে গেলে, এই জন্য আর এই সমস্ত আর এই অ্যাপারেটাস গুলো এত সেন্সিটিভ ছিল যে কাজ রানিং এ না রাখলে এটা নষ্ট হয়ে যেত। দীর্ঘদিন পড়েছিল, আসলে পরে আমরা ফেলে দিছি। যেমন তোমরা জানো কি জানি না, বাংলাদেশের প্রথম ইলেকট্রিক আর্ক ফার্নেস এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টে ছিল। এই ফাউন্ড্রি ল্যাবের ভিতরে যেটা দেখছো, এই ফাউন্ড্রি ল্যাবের ওই উত্তর ওয়ালের সাথে
একটা ইলেকট্রিক আর্ক ফার্নেস ছিল এই 60 সালে ইলেকট্রিক আর্ক ফার্নেস। ইলেকট্রিক আর্ক ফার্নেস ব্যবহার করলেই এই চারিদিকে লোক আমাদের মারতে আসতো। ইলেকট্রিক আর্ক ফার্নেস চালাইলে যে পরিমাণ ভোল্টেজ সে কনজিউম করে, আশেপাশের এলাকা অন্ধকার হয়ে যেত, তাদের লাইট ফ্যান বন্ধ হয়ে যেত। তো পরে আমরা আর ইলেকট্রিক আর্ক ফার্নেস আর চালাই নাই, কারণ আমাদের দেশের ভোল্টেজের যে দশা, এই ভোল্টেজ দিয়ে ইলেকট্রিক আর্ক ফার্নেস চালানো সম্ভব নয়। এই জন্য ইলেকট্রিক আর্ক ফার্নেস বন্ধ করে দেওয়া হয়েছে, ওটাও বন্ধ হয়ে গেছে। ফলে যে অ্যাডভান্সড অনেক জিনিসই আমাদের ছিল, আমাদের এক্সআরডি ছিল, সেটাও কার্নি স্যার, তারপরে মোহর আলী স্যার, ওনারা, রেজাউল হক স্যার, ওনারা করছিলেন, সেটাও আমাদের নষ্ট হয়ে গেছে, ব্যবহার হয় নাই, মেইনটেনেন্স হয় নাই, নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, প্লাজমা নাইট রাইডিং ইজ ভেরি ভেরি এক্সাইটিং টেকনোলজি। এখানে যেটা করা হয়, ভোল্টেজ অ্যাপ্লাই করে, ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে, বায়াস করে তোমার স্যাম্পলটাকে ওর ভিতরে নাইট রাইডিং ফর্মিং এর যে এলিমেন্ট স্পেসিস ঢুকানো হয় সেটা আয়োনাইজড হয়ে যায়। প্লাজমা ফর্ম করলে আয়োনাইজড হয়ে যায়। যখনই আয়োনাইজড হয়ে যায় তখন সে তার পেনিট্রেটিং পাওয়ারটা কমে যায়, পেনিট্রেটিং পাওয়ার কমে যায়। এইরকম একটা সেটআপ ব্যবহার করা হয়। ভেরি ভেরি এক্সাইটিং। গ্যাস দেওয়া হয়, নাইট্রোজেন গ্যাস এর ভিতরে দেওয়া হয়, পিওর নাইট্রোজেন গ্যাস দেওয়া হবে। এর সাথে ইলেকট্রিক্যাল কানেকশন, ডিসি পাওয়ার, এগুলো দেওয়া হবে। দিয়ে তারপরে একটা সার্টেন টেম্পারেচারে হিট করার ফ্যাসিলিটিস থাকতে হবে। হিট যখন হয়ে যাবে তখন এর গায়ের উপরে যেহেতু এটা আয়োনাইজড একটা অ্যাটমসফিয়ার, সেখানে এর উপরে ওই আয়নটা মানে ধাক্কা দিয়ে গিয়ে পড়বে। ধাক্কা দিয়ে পড়ার কারণে তার ভিতরে পেনিট্রেশন বেটার হবে। এই যে আমি বলছিলাম ভেরি এক্সাইটিং কেন জানো? সারা ঘর যেখানে আমরা, এইটা কোথায় ছিল? এটা ছিল আমরা এখন যেখানে প্রফেসর ফাহমিদা যেটা বসে, যেখানে রাশেদ স্যার বসে, মিফতা বসে, আমি বসি এবং বজলুর রশিদ স্যার বসেন। এই যে 4টা টিচারের জায়গা মিলে একটা ল্যাব ছিল, এই ল্যাবের ভিতরে এই সেটআপটা ছিল। স্যার যখন এইটা চালাইতেন, পুরা ওই রুমটা এইরকম পার্পল কালারের রং হয়ে যেত এবং জানালা দিয়ে এই লাইটটা ছুড়ে বাইরে যখন বেরোতো এত সুন্দর দেখা যেত। আমরা দূরে যদি থাকতাম এসে দেখতাম যে হ্যাঁ নাইট রাইডিং হচ্ছে। ভেরি ভেরি এক্সাইটিং। পুরো এলাকাটা এরকম ব্রাউন, এই বেগুনি কালারে হয়ে যেত, খুবই সুন্দর দেখতে। এই জন্য বলছি ভেরি এক্সাইটিং। হ্যাঁ, যেহেতু নাইট্রোজেন, দুইটা কারণে এখানে রেট অফ নাইট রাইডিং বেশি হয়। নাম্বার 1 হচ্ছে যে আমার নাইট্রোজেনটা আয়োনাইজড হয়ে যায়। আরেকটা হচ্ছে যখন আয়োনাইজড হয় আর বায়াসড ভোল্টেজ দেওয়া থাকে, এই ভোল্টেজের কারণে নাইট্রোজেনটাকে অ্যাট্রাক্ট করতো হচ্ছে ওয়ার্কপিস। এই কারণে নাইট্রোজেনটা ধাক্কা দিয়ে স্যাম্পলের গায়ের উপরে পড়তো, আর এই ধাক্কা দিয়ে স্যাম্পলের গায়ের উপর পড়ার কারণে পেনিট্রেটিং পাওয়ারটা বেড়ে যেত। তাহলে দুই কারণে এটা পাওয়ার নাইট রাইডিং কি বলে, রেট অফ নাইট রাইডিং বেটার। বোম্বার্ডমেন্ট, আয়ন বোম্বার্ডমেন্ট, এটা আরেকটা জিনিস হতো, লোকাল হিটিংও তৈরি হতো বোম্বার্ডমেন্টের কারণে। সেখানেও তোমার কিছুটা আরো বেটার পেনিট্রেশন। হ্যাঁ, এখন আস্তে আস্তে প্রথম যে টেকনিকটা আবিষ্কার হয়েছিল সেখানে শুধু বায়াস ভোল্টেজ দেওয়া হতো আর নাইট্রোজেন গ্যাস, এই নাইট্রোজেন গ্যাসটাও ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো। সেই বায়াস ভোল্টেজের কারণে সে আয়োনাইজড হতো এবং ধাক্কা দিয়ে পড়তো, আর এই ধাক্কার কারণে বোম্বার্ডমেন্ট অফ নাইট্রোজেন আয়নের কারণে স্যাম্পলটা আস্তে আস্তে হিটেড হয়ে যেত।
এটা ছিল ইনিশিয়াল স্টেজের ঘটনা। পরবর্তীতে আস্তে আস্তে এই সিস্টেমটা, তোমরা জানো কি জানি না, জার্মান কিন্তু এখনো ওয়ার্ল্ড লিডার নাইট রাইডিং এ। আর নাইট রাইডিং শুরুই হয়েছিল জার্মানি, তারা মাস্টার অফ নাইট রাইডিং। যত প্রেসিশন ইকুইপমেন্ট তৈরি হয় তাদের লিডার কিন্তু আমেরিকা না, তাদের লিডার কিন্তু জার্মান। যত প্রেসিশন ইকুইপমেন্ট তৈরি হয় জার্মানি হয়। আর প্রেসিশন ইকুইপমেন্টের যে জিনিসটা দরকার হয় সেটা বল বিয়ারিং সিস্টেম গুলো হইতে হয় অত্যন্ত ডিউরেবল, অত্যন্ত প্রেসিশন, অত্যন্ত ক্ষয়রোধী, যেটা ওরা রপ্ত করতে পেরেছে। এই জন্য এখনো তারা এই সমস্ত টেকনিক ব্যবহার করে তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে যাচ্ছে। আর আমরা তাদের জিন্সের শার্ট আর প্যান্ট সাপ্লাই দিচ্ছি, তারা পরে। তারা কিন্তু জিন্সের শার্ট প্যান্ট বানায় না, না বানিয়ে এই নাট বোল্ট, বল বিয়ারিং সিস্টেম, তারপরে হাইটেক ইকুইপমেন্ট, এটা ওটা তারা বানাচ্ছে। আর এই কারণেই তাদের 59,000 ইউএস ডলার হচ্ছে জিডিপি। আমাদের জিডিপি 2200 ডলার, প্রায় 28 গুণ বেশি। তার মানে আমরা একজন বাংলাদেশের মানুষ যে টাকা আয় করি, এই 28 জন বাংলাদেশের মানুষ যে টাকা আয় করি, একজন জার্মানি সেই টাকা আয় করে। এটা কিন্তু গড়। হ্যাঁ, আমাদের মোটামুটি নাইট রাইডিং শেষ। এখন যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা নতুন আরেকটা টপিক শুরু করব, সেটাকে বলা হচ্ছে সিলেক্টিভ হার্ডেনিং মেথড। তো এই জিনিসটা আলাপ করি নাই, না করে চলে যাচ্ছিলাম। যেটা বলছিলাম যে আগে আমাদের এইরকম একটা অবস্থা ছিল, কোল্ড ওয়াল টেকনিক। পরবর্তীতে বলা হলো যে না, যদি বোম্বার্ডমেন্ট হয়, শুধু বোম্বার্ডমেন্টের উপরে যদি নির্ভর করি, তাহলে যেখানে বোম্বার্ডমেন্ট হচ্ছে না বা কম হচ্ছে সেখানে হিট একটু কম হইতে পারে। এই জন্য যেটা বলা হচ্ছে যে না, আমরা এর ভিতরে আর একটা হিটার বসিয়ে দিব, ক্লোজ চেম্বারের ভিতরে আর একটা হিটার বসিয়ে দিব। হিটার বসিয়ে দিলে এই কম্পোনেন্টটা ইউনিফর্মলি হিটেড অবস্থায় থাকবে। বোম্বার্ডমেন্টের ফলে লোকালাইজড যে হিটের ডিফারেন্সটা হবে, সেই হিটটাও দ্রুত এটা ইকুয়ালাইজ হয়ে যাবে। এটা একটা টেকনিক। এরপরে এই টেকনিকের পরে এখন আবার লেটেস্ট টেকনিক চলে আসছে, সেটা হচ্ছে যে এই একটা ক্লোজ চেম্বারের ভিতরে আরেকটা ক্লোজ চেম্বার দেওয়া হয়, সেই ক্লোজ চেম্বার থেকে রেডিয়েশন দেওয়া হয়, সার্টেন রেডিয়েশন দেওয়া হয়, যে রেডিয়েশনের কারণে ওয়ার্কপিসটা হিটেড হয়ে যায়, ওয়ার্কপিসটা হিটেড হয়। হিট রেডিয়েশন, হ্যাঁ, এটা এখান থেকে একটা রেডিয়েশন দেওয়া হবে, রেডিয়েটেড হিট, সেইটা থেকে এটা হিটেড হবে এবং এর ভিতরে নাইট্রোজেন সে আর বাকি যে কাজ সেগুলো এগুলো চলতে থাকবে। সেই মোটামুটি আমাদের নাইট রাইডিং শেষ। কারো কি সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার, রুম টেম্পারেচারের কাছাকাছি কি কোনো প্রসেসে নাইট রাইডিং সম্ভব? মানে টেম্পারেচার লো করতে করতে রুম টেম্পারেচারের কাছাকাছি? রুম টেম্পারেচারে করতেছো, কিন্তু তোমার ওয়ার্কপিসটা রুম টেম্পারেচারে থাকে না। কেন রুম টেম্পারেচারে থাকে না? রুম টেম্পারেচারে থাকে না কারণ যখনই তুমি করতেছো, বোম্বার্ডমেন্ট করতেছো, যখনই বোম্বার্ডমেন্ট করতেছো তখনই লোকাল হিট তৈরি হচ্ছে। যখন লোকাল হিট তৈরি হচ্ছে, সেই লোকাল হিটটা গ্র্যাজুয়ালি, যেহেতু মেটালে তোমরা জানো মেটালের থার্মাল কন্ডাক্টিভিটি ইন জেনারেল কি হয়, ইন জেনারেল বেশি হয়। বেশি হওয়ার কারণে সে আশেপাশেরটাও হিটেড হয়ে যায়। ফলে আমরা অ্যাপারেন্টলি বলতেছি যে এটা রুম টেম্পারেচারে, বাট এটা আসলে রুম টেম্পারেচারে না, ওয়ার্কপিস রুম টেম্পারেচারে থাকে না। সে বোম্বার্ডমেন্টের কারণে
সার্টেন টেম্পারেচার গেইন করে ফেলে, ফলে সে হিটেড হয় এবং ওই টেম্পারেচারটা 400 ডিগ্রিতে আমাদের দরকার, তো 400 ডিগ্রিটা অত বেশি সময় লাগে না, 400 ডিগ্রি হয়ে যায় আর কি। তবে যেটা হয় নন ইউনিফর্মিটি থাকে, আর সেই নন ইউনিফর্মিটিটা সরানোর জন্যই আমাদের যে কাজটা করানো হচ্ছে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়েছে। প্রথমে ওই রকমই ছিল, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়ে এখন আরো কোথায় গেছে। আমরা তো আমাদের কাছে যে জিনিসটা আসে সেই জিনিসটা কিন্তু 10 বছর পরে আসে, 20 বছর পরে আসে, আমরা কিন্তু লেটেস্ট কিছুই পাই না। যেমন বাংলাদেশের টিএমটি স্টিলের নাম শুনেছ, এটা বাংলাদেশে আসছে 2010 সালে, কিন্তু টিএমটি স্টিলের উদ্ভাবন হয়েছে জার্মানিতে, সেটা 1970 সালে। আমাদের কাছে আসছে কিন্তু 40 বছর পরে। বুঝতেই পারতেছে যে আমরা আসলে কোনো জিনিস নতুন পাই না, আর আমরা যেহেতু এটা নিয়ে রিসার্চ করি না, আমি নিজেও জানি না পরবর্তী কি ডেভেলপমেন্ট হয়েছে বা কি ডেভেলপমেন্ট সম্ভব, কোনোটাই আমরা জানি না। কি সম্ভব সেটাও জানি না, কি হয়েছে সেটাও জানি না। কারণ তাহলে স্যার আমরা যদি চাই যে যে হার্ডিং এর ক্ষেত্রে ভেতরে টেম্পারেচার মোটেও বাড়বে না, কেবলমাত্র সারফেসেই টেম্পারেচার বাড়বে, সেক্ষেত্রে স্যার আমরা কিরকম হার্ডেনিং করতে পারি নাইট্রোজেন হার্ডেনিং? বাড়াবা না, না বাড়াইলে তো তোমার নাইট্রাইট ঢুকবে না। তোমাকে অবশ্যই 400 যেতে হবে, 400 না গেলে তো নাইট্রোজেনের যে সলিবিলিটি তো 400 ঠিক আছে, মনে করুন যে সারফেসটাকে হিট আপ করলাম কিন্তু ভেতরের টেম্পারেচার কম রাখতে চাই, সেক্ষেত্রে কি স্যার এরকম কোনো হার্ডেনিং? আজকে না, আমি এখন সেটাই পড়াবো। ওইটা এখন আপাতত তুমি প্রশ্ন করো না, একটু পরেই পড়াবো, সেটা তুমি তখন তোমাকে বলো, সেখানে না বুঝলে বলো, ওইটা এখনকার টপিক না। ঠিক আছে? ওকে স্যার। ওকে, এইবার আমরা শুধু শুরু করে দিচ্ছি। আগামী ক্লাস আমাদের সময় 50 হয়ে গেছে, অল্প একটু শুরু করি। যেটা রোল নম্বর 1 বলছিল সেটা দিয়েই শুরু। সে বলতে চাই যেটা আমি যা বুঝলাম সেটা বলতে চাই, আমি সারফেসটাকে হিট করব কিন্তু ভিতরটাকে আমি হিট করব না, তাই তো রোল নম্বর 1 নাকি? ইয়েস স্যার, আমি সেটাই বলছিলাম। সেইটা এরকম যদি কোনো ক্ষেত্র থাকে, তাহলে যে জিনিসটা হইতে হবে সেই মেটেরিয়ালটা একটু অন্য টাইপের হইতে হবে। সেটা কি? সেই মেটেরিয়ালটা হচ্ছে সারফেস, ওই মেটেরিয়ালটা হার্ডেনিং এর উপযুক্ত মেটেরিয়াল দিতে হবে। যেমন মনে করো একটা মেটেরিয়ালের ভিতরে 0.1% কার্বন আছে, দ্যাট ইজ নট হার্ডেনেবল অ্যালয়, ঠিক কি না? জি স্যার, এটা হার্ডেনেবল না। হার্ডেনিং করা যাবে? করা স্যার খুবই ডিফিকাল্ট হবে, প্র্যাকটিক্যালি যাবে না। ইম্পসিবল। অ্যাপারেন্টলি আমরা কমার্শিয়াল চিন্তা করবো, পৃথিবীতে সবকিছু সম্ভব। তুমি রোল নম্বর 1 কে কিন্তু আমি গোল্ড বানিয়ে দিতে পারি, টোটালটাই তুমি দাঁড়িয়ে থাকবা গোল্ড হয়ে, এটা সম্ভব। যেন আমি বার্মিংহাম ইউনিভার্সিটিতে 1997 সালে গেছি, একটা ল্যাবে কাজ হতো, সিনথেটিক ডায়মন্ড বানাতো, র মেটেরিয়ালস কার্বন, প্রোডাক্ট হচ্ছে ডায়মন্ড, তারা ল্যাবে বানাচ্ছে বার্মিংহাম ইউনিভার্সিটি মেটেরিয়ালস ডিপার্টমেন্টে। কার্বন র মেটেরিয়ালস, ডায়মন্ড প্রোডাক্ট। আমরা কি বানাই এবার হিসাব করো, কি বানাইতে পারি আমরা, কি বানাইতে শিখেছি আমরা, কি বানানো শিখাচ্ছি আমাদের ছেলেদেরকে? দ্যাট ইজ দ্য ডিফারেন্স, এডুকেশনের ডিফারেন্সটা এখানে। সেই যে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে কয়লা, সে কয়লাকে ডায়মন্ড বানিয়ে দিচ্ছে, কি আশ্চর্য ব্যাপার। তা আমি কেন রোল নম্বর 1 কে গোল্ড বানাইতে পারবো না? সম্ভব, বাট সেরকম ফ্যাসিলিটিস, সেরকম ইনভেস্টমেন্ট। একটা কথা বললে বুঝবা, বার্মিংহাম ইউনিভার্সিটিতে মেটালার্জি ডিপার্টমেন্টে যে লিকুইড নাইট্রোজেন লাগতো, এভরিডে যে লিকুইড নাইট্রোজেন লাগতো, সারা বুয়েটের 6 মাসে সেই লিকুইড নাইট্রোজেন লাগে না। সারা বুয়েটের 6 মাসে লাগে না। এভরিডে আমি ব্যবহার করতাম 50 লিটার, শুধু আমি। এবং ওখানে ব্রিটিশ অক্সিজেনের ট্যাঙ্ক আসতো, নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেনের ট্যাঙ্কার এসে প্রত্যেকদিন সকালবেলা ছোট ছোট 3টা ট্যাঙ্কার ছিল,
প্রত্যেকদিন সকালবেলা এসে কারো জানার দরকার নাই, তাদের কাছে চাবি থাকতো। কত তারা বিশ্বস্ত চিন্তা করো, তাদের কাছে চাবি থাকতো, তারা ঢুকে তালা খুলে ওর ভিতরে গিয়ে ওই তিনটা সিলিন্ডার না, কিন্তু এক একটা সিলিন্ডারে মনে করেন যে 500-700 লিটার লিকুইড নাইট্রোজেন ধরতে পারে। এই 500-700 লিকুইড নাইট্রোজেন প্রত্যেকদিন তিনটা সিলিন্ডারে প্রায় 2100 লিটার লিকুইড নাইট্রোজেন প্রত্যেকদিন ভরে দিয়ে যেত। আর এটা প্রত্যেকটা ল্যাবে ব্যবহার হতো, কারণ সেখানে 12টা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, 6টা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ রানিং থাকতো অলওয়েজ। আমাদের একটাও নাই, তাদের 12টা রানিং ছিল তখন, 1997 সাল, কিন্তু এখন কয়টা আছে আমি জানি না, আমার যাওয়ার সুযোগ হয়নি। স্যার কোন ইউনিভার্সিটির কথা বললেন? বার্মিংহাম ইউনিভার্সিটি, বার্মিংহাম, যেখান থেকে আমি পিএইচডি করেছি, বজলুর রশিদ স্যার করেছেন, আমাদের এহসানুল হক স্যার করেছেন, কামরুল্লাহ হাসান স্যার যিনি মালয়েশিয়ায় চলে গেছেন উনি করেছেন, প্রফেসর নসরুল হক স্যার করেছেন, প্রফেসর রেজাউল হক স্যার ওখান থেকে পোস্ট ডক করেছেন। এতগুলো শিক্ষক আমরা বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা। ভেরি ডিফিকাল্ট ইউনিভার্সিটি, এখন কমনওয়েলথ স্কলারশিপও কমে গেছে তো, আর ওই ইউনিভার্সিটি স্কলারশিপ পাওয়া যায় না, সেলফ ফাইন্যান্সও পড়া যায় না, 1 কোটি টাকার মতো লাগে, টিউশন ফি 1 কোটি টাকা লেগে যায় পিএইচডি করার জন্য, ডিফিকাল্ট। যাই হোক, যেটা বলছিলাম যে তোমার সেই অ্যালয়েরই আমরা সিলেক্টিভ হার্ডেনিং করতে পারবো, যে মেটেরিয়ালটাকে হার্ডেনিং করা সম্ভব। তার মানে আমরা বলতে পারি কার্বন পার্সেন্টেজ অথবা কার্বন ইকুইভ্যালেন্ট, হার্ডেনিং এর জন্য যে কার্বন ইকুইভ্যালেন্ট, সেই কার্বন অথবা কার্বন ইকুইভ্যালেন্ট 0.4 এর উপরে হইতে হবে। কার্বন আছে 0.2%, নো প্রবলেম। যদি আদার অ্যালয়িং এলিমেন্ট এমন পরিমাণ থাকে যেটা ইকুইভ্যালেন্ট টু 0.2-0.3%, তাহলে অল টুগেদার 0.4 থেকে 0.45% যদি তাদের কার্বন পার্সেন্টেজ অথবা কার্বন ইকুইভ্যালেন্ট হয়, তাহলে তাকে আমরা এই সিলেক্টিভ হার্ডেনিং করতে পারবো। সিলেক্টিভ হার্ডেনিং করতে পারবো কিভাবে? তাহলে আমরা সিলেক্টিভ হার্ডেনিং এর প্রথম শর্ত কি, যোগ্যতা কি? সিলেক্টিভ হার্ডেনিং এর প্রথম যোগ্যতা হচ্ছে যে এর ভিতরে এমন পরিমাণ কার্বন থাকতে হবে 0.4 থেকে 0.4%, তাকে আমরা সিলেক্টিভ হার্ডেনিং করতে পারবো, অথবা এমন পরিমাণ অ্যালয় থাকতে হবে যেটা সেই যে অ্যালয়িং এলিমেন্ট কার্বন ইকুইভ্যালেন্টকে 0.5% এসে নিয়ে যেতে পারবে। এখন তাহলে কি করব? এখন যেটা করবো, হিটিং রেট, হিটিং টাইম, সিনক্রোনাইজেশন করতে হবে। সব জিনিস সিনক্রোনাইজেশন মানে হিটিং রেটের সাথে হিটিং টাইম সিনক্রোনাইজ করতে হবে ডিপেন্ডিং অন কেস ডেপথ। কতটুকু কেস ডেপথ রাখবো, কতটুকু হার্ডেন জোন তৈরি করব, তার উপর বেসিস করে আমাদেরকে সিনক্রোনাইজ করতে হবে হিটিং রেট এবং হিটিং টাইম। যদি করি তাহলে আমাদের এটা সম্ভব হয়ে যাবে। আর এইটার জন্য যে টেকনিক গুলো আসছে, সেটা প্রথম টেকনিক হচ্ছে ফ্লেম হার্ডেনিং, ইন্ডাকশন হার্ডেনিং, লেজার হার্ডেনিং, ইলেকট্রন বিম হার্ডেনিং এন্ড আয়ন ইমপ্লান্টেশন টেকনিক। এগুলো তো আমরা এই পর্যন্তই করে শেষ করছি। আগামী ক্লাসে এখান থেকে শুরু হবে সিলেক্টিভ হার্ডেনিং মেথডের ডিটেইল আমরা পড়বো। শুরু হবে ফ্লেম হার্ডেনিং দিয়ে। ওকে, থ্যাংক ইউ। Recording.